আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানে গত পর্বে আমি তোমাদের কার্যক্ষমতা শক্তির তৃতীয় অধ্যায়ে গতিশক্তি এবং শক্তির যেটা সংরক্ষণ সূত্র সেটা প্রমাণ দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা চতুর্থ পর্বে এবং শেষ পর্বে কার্যক্ষমতা শক্তির যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কি করে সমাধান করতে হয় আমরা দু একটি উদাহরণ দিয়ে আজকে দেখাবো। এগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে। তো প্রথমে তোমরা শিখেছো কি কার্য, দ্বিতীয় শিখেছো কি ক্ষমতা, তৃতীয় শিখেছো শক্তি সম্পর্কে। তো কার্য জিনিসটা কি? কার্য হচ্ছে আমি যখন কোনো বল প্রয়োগ করব, বল প্রয়োগ করে কোনো বস্তুর যদি আমি অবস্থানের পরিবর্তন করাই তবেই কেবলমাত্র ওই বল দ্বারা কার্য হবে। ধরে নাও একটি বল আছে, এই বলটাকে তুমি কি করলে? শক্তি প্রয়োগ করলে, এফ বল প্রয়োগ করলে। বল প্রয়োগ করার ফলে সে যদি একটা নির্দিষ্ট দূরত্বে সরে যায়, এই অবস্থানে সে আসে এবং এটা ধরে নাও দূরত্ব 5 মিটার এবং তুমি বল প্রয়োগ করেছো 6 নিউটন। বল প্রয়োগ করার ফলে বস্তুটি অবস্থান পরিবর্তন হয়েছে, এর একটি ভর আছে। তো ভরের কোনো পরিবর্তন হয়নি, কি হয়েছে? আমি বল প্রয়োগ করেছি, শুধুমাত্র কিসে পরিবর্তন হয়েছে? অবস্থানে পরিবর্তন হয়েছে। এর জন্য যে পরিমাণ কার্য হয়েছে সেটা নির্ণয় করা যাবে এরকম করে, যে কার্য মানে আমরা জানি কার্য বল প্রয়োগ করার ফলে বস্তু কর্তৃক যে সরণ হয় সেটাই হচ্ছে কার্যের পরিমাণ। তাহলে বল এখানে 6 নিউটন ধরেছি আর সরণ কত মিটার হয়েছে? 5 মিটার হয়েছে। তাহলে কার্য হচ্ছে 30 নিউটন মিটার। কার্যের এসআই একককে আমরা জুল হিসাবে লিখতে পারি, 30 জুল। এবং এর যে সিজিএস একক এটা হচ্ছে আর্ক। তোমরা পড়েছ সিজিএস একক হচ্ছে আর্ক, ইআরজি, বাংলাতে গড়ে। তো কি দেখতে পেলে তোমরা এখানে? যে আমি কার্য মান বের করতে গেলে আমাকে কি লাগবে? দুটি রাশি দরকার, মূলত বল এবং সরণ। এবার বল যে রাশিটা আছে এটা একটি লব্ধ রাশি। এই রাশিটি আরও মৌলিক রাশির সমন্বয়ে তৈরি হয়েছে। কি কি মৌলিক রাশি আছে এর মধ্যে? এই বলের মধ্যে আছে ভর ইন্টু ত্বরণ। এখানে ত্বরণটা একটি লব্ধ রাশি। তাহলে ত্বরণটা আসবে কি করে? বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়। বেগ কী করে আসবে? ভরের সাপেক্ষে যখন সময় আসবে, সরণ সাপেক্ষে যখন সময় আসবে তখন আমরা কি পাবো? বল পাবো। সুতরাং আমরা ফর্মুলাতে লিখতে পারি কার্য ইকুয়ালস টু এফ ইন্টু ডি লেখা হয়, কোথাও এস লেখা হয়। হ্যাঁ, আমি ডি লিখলাম। ডিতে ডিসপ্লেসমেন্ট মানে সরণ। আচ্ছা, যদি একটা নির্দিষ্ট কোণ করে কোনো বস্তু কর্তৃক যদি কার্য হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা একটু আলাদা হয়, কারণ কোনটার উপরে নির্ভর করে বলের কার্যের মান। ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি কস থিটা। তোমরা পড়বে পরে ক্লাস 10-এর ত্রিকোণমিতি যে কস জিনিসটা কি। তো এইখানে একটা কোণের কস থিটা দ্বারা একটি কোণের মান বোঝায়, যে মানটা লিখতে হয়। তোমাদেরকে সুবিধার্থে শুধু দুটো মান লিখে দিচ্ছি। কস 0 ডিগ্রির মান সর্বদাই কি হয়? 1 হয়, এবং কস 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মান 0 হয়। অর্থাৎ কার মধ্যে কোণ এটা? এই কস থিটাটা কার মধ্যে? যে বল প্রয়োগ করেছি এবং তার ফলে সরণ কত ডিগ্রি কোণে হয়েছে মূল বিন্দুর সাথে, সেই কোণটাই হচ্ছে এফ ডি এর মধ্যে কোণটাই হচ্ছে কস থিটা। তো কস থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে এর মান কত বলেছি? 1 বলেছি। তাহলে এখানে কি বসবে? 1 বসবে। 1 থাকলে কি হচ্ছে? ডাইরেক্ট এফ ইন্টু ডি থাকছে শুধুমাত্র। অর্থাৎ এদের মাঝে কোণ কখন 0 হবে? যখন এরা পরস্পর কি হবে? একই রেখায় থাকবে। অর্থাৎ একই রেখায় থাকলে কি কোণ কত? 0 ডিগ্রি। যদি তির্যকভাবে এরা পরস্পর থাকে তবে সেটা কি হবে? কোণ থাকবে। আমি বলটাকে এইভাবে প্রয়োগ করলাম,
হ্যাঁ, তো আমি বল প্রয়োগ করেছি এভাবে। বলের সরণটা যদি বল প্রয়োগের অভিমুখে হয়, বলের সরণটা বল প্রয়োগের অভিমুখে হয়েছে, একই দিকে হয়েছে, ফলে এদের মধ্যে কোণ কত? 0 ডিগ্রি। এবার একটা নির্দিষ্ট কোণে যদি উড়ে যেত বলটা, তার মানে ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ করে আছে, এই কোণটাকে আমি কি বলছি? থিটা, কারণ থিটা দ্বারা কোণ বোঝায়। তাহলে এই মানটাই হচ্ছে কস থিটা। আবার যদি কখনো কি বরাবর হয়? ভূমি বরাবর, ভূমিতে তোমার মাটিতে একটা সুটকেস রাখা আছে, ধরো সুটকেসটাকে উপরে তুললে, তাহলে ভূমির সাথে কত ডিগ্রি কোণে তুললে তুমি? 90 ডিগ্রি কোণে তুললে। বা তুমি এভাবে নিয়ে যাচ্ছ, তাহলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে আছে? লম্বভাবে আছে। তো লম্বভাবে থাকার ফলে cos 90 ডিগ্রি মান কত হবে? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে পুরো রাশিটা যদি 0-র সাথে গুণ করা হয় তাহলে 0 হবে। অর্থাৎ লম্বভাবে যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হবে, সেক্ষেত্রে কার্যটা সবসময় শূন্য হয়। কেন হয় দেখালাম। এবার কার্য নির্ণয় করতে গিয়ে আমার কি কি রাশির দরকার, কি কি রাশির প্রতি খেয়াল রাখতে হবে, ভালোভাবে দেখো। এফ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? এম ইন্টু এ। এম মানে হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, ডিসপ্লেসমেন্ট। ত্বরণটাকে আমি বিভিন্নভাবে ভাঙতে পারি। তাহলে কার্যের ক্ষেত্রে আমাকে বস্তুর ভর জানতে হবে, ত্বরণ জানতে হবে। এই ত্বরণটাকে ভাঙলে আমি আরও রাশি পেতে পারি, সরণ এবং সময়, দুটি রাশি সমন্বয়ে ত্বরণ তৈরি। আর কি রাখতে হবে? ডিতে ডিসপ্লেসমেন্ট, এক্ষেত্রেও সরণ খেয়াল রাখতে হবে। এই তিনটে রাশি খেয়াল রাখলে আমরা কার্যের যে নির্দিষ্ট মান সেটা নির্ণয় করতে পারবো। এবার চলে আসি সরাসরি একটা উদাহরণে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, একটি বস্তুতে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে বলের অভিমুখে সরণ হলো 2 মিটার, বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? তাহলে বলেছে একটি বস্তুতে কি পরিমাণ বল প্রয়োগ করেছি? এফ সমান সমান 10 নিউটন, এবং যার ফলে সরণ হয়েছে কত? 10 মিটার, 2 মিটার। তাহলে এক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে যে কৃতকার্যটি কত। আমার সিম্পল ফর্মুলা জানা আছে, যেহেতু একই অভিমুখে হয়েছে, বলের অভিমুখে সরণ হয়েছে, সেহেতু এদের মধ্যে কোণ 0, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু ডাইরেক্ট লিখতে পারি এফ ইন্টু ডি। তাহলে বল কত? 10, ডিসপ্লেসমেন্ট কত? 2, তাহলে 20 জুল কার্য হয়েছে। খুবই সাধারণ, সিম্পল। আমরা আরেকটি উদাহরণে দেখাই, যার মাধ্যমে আমরা আরো একটু শিখতে পারবো। যদি এইভাবে প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন দেখে নাও স্ক্রিনে। একটি সুটকেস নিয়ে এক ব্যক্তি মেঝের উপর দিয়ে 1 কিলোমিটার হেঁটে গেল, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? আমি একটু আগে আলোচনা করলাম যে বল যদি 90 ডিগ্রি ভাবে ক্রিয়া করে কার উপরে? বস্তুর উপরে, তাহলে সেক্ষেত্রে আমার কৃতকার্যের পরিমাণ কত হবে? একটি লোক কি করলো? হাতে সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে। কত কিলোমিটার গেল বলেছে? 1 কিলোমিটার হেঁটে গেল। 1 কিলোমিটার হেঁটে গেল, তার মানে তার এখানে কি দেখতে পাচ্ছি? আমরা সরণ দেখতে পাচ্ছি, সরণ হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কার্য হয়েছে কি? আমরা কার্যের ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখবো? ভর, ত্বরণ। ভরের কোনো পরিবর্তন হয়নি, ত্বরণের কি পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে ত্বরণের কোনো পরিবর্তন হয়নি, ধরে নিলাম সমবেগে গেছে, হ্যাঁ, আর সরণ তো হয়েছে, তবুও কি পরিমাণ কার্য হচ্ছে আমরা নির্ণয় করি। 1 কিলোমিটার গেল, এবার কি কাজ করেছে? অভিকর্ষ বল কাজ করেছে। অভিকর্ষ বলের মান 9.8 নিউটন। ওই সুটকেসের উপরে সর্বদা কি 9.8 নিউটন কাজ করেছে, যে অবস্থানে যাক না কেন, এটা বলেছে প্রশ্নে। তাহলে কিভাবে কাজ করেছে? লম্বভাবে কাজ করেছে বস্তুটার উপরে। বস্তুটা কোন দিকে যাচ্ছে? এই অভিমুখে যাচ্ছে। আর বলটা কাজ করেছে কিভাবে? লম্বভাবে কাজ করেছে। এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কার্য সমান লিখতে পারি
এফ ইন্টু ডি কস থিটা, সরি থিটার মান কত 90 ডিগ্রি, তাহলে এফ ইন্টু ডি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান বলেছিলাম কত 0 ডিগ্রি, তাহলে এফ ইন্টু ডি যাই মান হোক না কেন এর মান 0 হওয়ার কারণে পুরো কৃতকার্যের মান কত পেলাম 0 পেলাম। এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখবে। আমরা এবার চলে আসি ক্ষমতা। ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতা হচ্ছে কার্যের হার নির্ণয়। কাজ করার যে সামর্থ্য সেটাই হচ্ছে ক্ষমতা। কার সাপেক্ষে আমরা নির্ণয় করি? আমরা সময় সাপেক্ষে কার্যকে নির্ণয় করি। ক্ষমতা আমরা বলতে পারি পাওয়ার ইকুয়ালস টু কাজ করার হার। সময়ের সাপেক্ষে কোনো একটি বস্তু যে পরিমাণ কাজ করছে সেটাই হচ্ছে ক্ষমতা। তাহলে আমার কার্যে যে রাশিগুলো দরকার ছিল সেগুলো তো লাগছে, এখানে এক্সট্রা একটি রাশি লাগছে, সেটা হচ্ছে সময়। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই ক্ষমতা নির্ণয় কীভাবে করতে হবে। স্ক্রিনে তোমরা দেখে নাও। প্রশ্ন আছে 10 নিউটন বল একটি বস্তুকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে চালিত করে, বস্তুটির ক্ষমতা নির্ণয় করো। বলেছে 10 নিউটন বল কাজ করছে একটি বস্তুর উপরে, আর বেগ কত 2 মিটার পার সেকেন্ড সমবেগে সে চলতে আছে। এবার বলেছে যে কার ক্ষমতা কত। তাহলে আমরা কি লিখতে পারি ডাব্লিউ বাই টি। ঠিক আছে, আমার এটা ফর্মুলা। এখানে কার্য আমাকে বের করতে হবে। কার্য সমান আমি কি লিখতে পারি এফ ইন্টু ডি ডিসপ্লেসমেন্ট বাই টি লিখলাম। দেখো এই রাশিটা এইখানে আমার কি বল দেওয়া আছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কি আছে দেওয়া আছে? কি ডিসপ্লেসমেন্ট বা সরণ দেওয়া নেই। এখানে কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে। তো আমরা বেগ সমান কি জানি? বেগ সমান জানি যে সরণ বাই সময়। তাহলে এখানে আমি কি পাচ্ছি? ডি হচ্ছে সরণ হিসেবে কাজ করছে, নিচে টি সময়। তাহলে আমরা লিখতে পারি এফ ইন্টু এই পুরো ডি বাই টি রাশিটি কি হিসাবে কাজ করছে? এখানে বেগ হিসেবে কাজ করছে। তাহলে এফ ইন্টু ভি যদি লিখি তাহলে সবই আমি উত্তর পেয়ে যাব। বল হচ্ছে 10, বেগ হচ্ছে 2, তাহলে 20 পেয়ে গেলাম। ক্ষমতা মানে হচ্ছে কার্যর একক বাই সময়, নিউটন পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। এরপর পরে আরেকটি উদাহরণ দেখাচ্ছি। দেখো স্ক্রিনে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি কত ভরের বস্তুকে উলম্বভাবে উপর দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে তুলতে পারবে? তাহলে এইখানে কার বিরুদ্ধে আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে? অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে আমাকে বল কাজ করাতে হচ্ছে বা বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এখানে বলেছে যে ক্ষমতা বলে দিয়েছে P ইকুয়ালস টু 100 ওয়াট, আর বলেছে যে এক ব্যক্তি কত ভরের বস্তুকে, ভরটা জানতে চেয়েছে, ভরটা কত, উপর দিকে 1 মিটার বেগে তুলতে পারবে। বেগ বলে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড। আর অভিকর্ষ ত্বরণ আমাদের জানা আছে, অভিকর্ষ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বলে দিয়েছে। বেশ, এবার আমাদের নির্ণয় করতে বলেছে ভর। আমরা ডাইরেক্ট লিখে ফেলি ক্ষমতা সমান সমান কার্য বাই সময়। কার্যকে আমরা লিখতে পারি এফ ইন্টু ডি বাই টি। আমরা এফকে ভেঙে নিই এম ইন্টু এ, কারণ বলের মধ্যে কোন রাশি আছে? ভর রাশি, এটা ভর রাশিটি আছে। ইন্টু ডি মানে হচ্ছে সরণ, সরণ বাই সময়, এটি হলো পি।
তাহলে আমার এখানে এ যে ত্বরণটা, এই ত্বরণটা কি ত্বরণ হিসেবে কাজ করছে? এখানে অভিকর্ষজ ত্বরণ আছে। তাহলে এম জি, দেখো এখানে সরণের কথা উল্লেখ নেই কোথাও। সরণ আছে? নেই। কি আছে? বেগ আছে। আমি পূর্বের অঙ্কে করালাম যে সরণ ডি বাই টি ইজ ইকুয়ালস টু ভেলোসিটি, বেগ। তাহলে আমরা ডি বাই টিটাকে বেগ হিসাবে লিখতে পারি, বেগ লিখতে পারি। তাহলে আমি কি পেলাম? পি ইকুয়ালস টু এম জি ভি। তাহলে আমার নির্ণয় করতে হবে ভর পি বাই জি ইন্টু ভি। আচ্ছা, পাওয়ারের মান কত দেওয়া আছে? দেখো পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট, 100। আচ্ছা, নিচে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 10 into velocity is 1. You can divide and get the result is the mass will be 10. আচ্ছা, এটা 10 কি আছে? যেহেতু সবগুলো এসআই আছে, তাহলে 10 আমি কি পাচ্ছি? কেজি পাচ্ছি। সহজে নির্ণয় করতে পারলাম, সমাধান করতে পারলাম। এছাড়া এরপরে আমরা দেখাবো যে শক্তিটি দুটি ভাগে আমরা বিভক্ত করেছিলাম। একটি হচ্ছে স্থিতিশক্তি এবং একটি গতিশক্তি। তো স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটি রাশিরই মান আমরা নির্ণয় করতে শিখব। স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি এবং গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। প্রথমে আসি স্থিতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি নির্ণয়ের ফর্মুলাটি একটু বলে দিই। ইপি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। দুটি কারণে স্থিতিশক্তি সঞ্চিত হতে পারে। একটা হচ্ছে অবস্থানের পরিবর্তনের কারণে, একটি আকৃতিগত পরিবর্তনের কারণে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতাটি পরিবর্তন হয়েছে। এখানে উচ্চতার জন্য কোনো বস্তুতে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় সেটি হচ্ছে স্থিতিশক্তি। ধরে নিলাম ভূপৃষ্ঠে একটি বল রাখা আছে, ধরুন এটি একটি ক্রিকেট বল। এই ক্রিকেট বলটাকে কি করলে? নিচে রাখা আছে। এবার এটাকে তুমি টেনে উপরে তুললে। কার বিরুদ্ধে তুললে? নিচের দিকে যে অভিকর্ষজ ত্বরণ কাজ করছে সেই ত্বরণ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে তুমি বস্তুটিকে এখানে নিয়ে এলে। এবার শক্তিটি এখান থেকে যে উচ্চতার তার পরিবর্তন হয়েছে, ধরে নাও এইচ উচ্চতায় গেছে, এই উচ্চতার পরিবর্তনের জন্য এর মধ্যে যে শক্তিটি সঞ্চিত হয়েছে সেটি হচ্ছে স্থিতিশক্তি বা ইপি ইকুয়ালস টু এমজিএইচ। আমরা এই ফর্মুলার মাধ্যমে নির্ণয় করব স্থিতিশক্তি। তোমরা প্রবলেমটা স্ক্রিনে দেখতে পাবে। এমজিএইচ। প্রবলেমটি লিখে নাও তোমরা খাতায়। বলছে একটি ইঞ্জিন 200 কেজি ভরের একটি বস্তুকে 5 সেকেন্ডে 100 মিটার উচ্চতায় তোলে। বস্তুটির স্থিতিশক্তি কত হয় এবং ইঞ্জিনটির ক্ষমতা কত? দুটি প্রশ্ন একসাথেই দেওয়া আছে। বলেছে একটি ইঞ্জিন কত কেজি ভরের ইঞ্জিন? মাস বলে দিয়েছে 200 কেজি। আর কি বলেছে? একটি বস্তুকে 5 সেকেন্ডে 100 মিটার উচ্চতায় তোলে। টাইম বলে দিয়েছে যে 5 সেকেন্ড। উচ্চতা কত বলে দিয়েছে? হাইট বলেছে 100 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত তুলবে? স্বাভাবিকভাবে 20 মিটার তুলবে। 1 সেকেন্ডে 20 মিটার উচ্চতায় তুলতে পারবে। তাহলে আমার ফর্মুলা কি ছিল স্থিতিশক্তি নির্ণয়ের? ইপি ইকুয়ালস টু এম জি এইচ। ধরে নিলাম অভিকর্ষজ ত্বরণের মান 9.8 আমাদের জানা আছে যে এখানে 9.8 নিউটন কাজ করছে। তাহলে 200 ইন্টু
9.8, উচ্চতা কত 100। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করলে কত আসবে 196,000। এটাকে এভাবে লিখতে পারি 19.6 ইন্টু 10⁵ কি পেয়েছি, এনার্জি পেয়েছি, শক্তি পেয়েছি। শক্তিকে আমরা জুল একক দ্বারা প্রকাশ করি এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আর্ক। তাহলে আমরা কি পেয়েছি, শক্তি পেয়েছি। শক্তি মানেই কার্য, কারণ তুলতে যে পরিমাণ আমার শক্তি খরচ হয়েছে সেটি কার্যে রূপান্তরিত হয়েছে, বা যে পরিমাণ কার্য করেছি সেটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। ক্ষমতা কি করে নির্ণয় করব? ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়। তো কার্য বাই সময় দেখে নাও, যে পরিমাণ আমরা শক্তি পেয়েছি সেটাই হচ্ছে মূলত কার্য। কার্যকে যদি সময় দিয়ে আমরা ডিভাইড করি, সময়টা কত ছিল, 5 সেকেন্ড ছিল। তাহলে ক্ষমতা কার্য বাই সময় 19.6 ইন্টু 10⁵ টাইম হচ্ছে 5। এটাকে আমরা ডিভাইড করলে কি পাবো, 2 ইন্টু 19.6 ইন্টু 10⁴, এটা 39.2 ইন্টু 10⁴ জুল পার সেকেন্ড। এটি হলো ক্ষমতা। তাহলে স্থিতিশক্তির সাথে আমরা সাথে আমরা নির্ণয় করলাম ওই কত ক্ষমতা আমার লেগেছে বস্তুটিকে তুলতে। এবার আমরা গতিশক্তি নির্ণয় করতে শিখব, যে গতিশক্তি আমরা কি করে নির্ণয় করা যায়। কাইনেটিক এনার্জি। বেশ, কাইনেটিক এনার্জি ফর্মুলাটা কি ছিল মনে আছে আশা করছি, 12 mv²। ভর এবং বেগের সমন্বয়ে যে শক্তিটি পাচ্ছি সেটি হচ্ছে গতিশক্তি। তাহলে একটি অঙ্ক দেখে নাও, বলছে ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে অবস্থিত একটি বস্তুর স্থিতিশক্তি 60 জুল বলে দেওয়া আছে। বস্তুটি বাধাহীনভাবে পড়তে থাকলে 20 মিটার পড়ার পর তার স্থিতিশক্তি ও গতিশক্তি কত হবে? বস্তুটি কত মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে? বস্তুটি নিয়ে যাওয়া হয়েছে 100 মিটার উচ্চতায়। আর কি বলে দেওয়া হয়েছে, ওই উচ্চতায় 100 মিটার উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়ে আছে কত, 60 জুল। এবার বস্তুটিকে কি করা হলো, ছেড়ে দেওয়া হলো। এটা ধরো ভূমি থেকে 100 মিটার উচ্চতায় বস্তুটি রাখা আছে, নিয়ে যাওয়া হয়েছে। বস্তুটিকে যদি ছেড়ে দেওয়া হয়, বলেছে 20 মিটার পড়ার পরে, এখান থেকে 20 মিটার এলো, 20 মিটার পড়ার পরে টোটাল উচ্চতা হচ্ছে 100 মিটার। 20 মিটার পড়ার পরে তার স্থিতিশক্তি এবং গতিশক্তি কত হবে বস্তুটি যদি বাধাহীনভাবে পড়ে, আমরা নির্ণয় করি। আচ্ছা, স্থিতিশক্তি তো দেওয়া আছে, যখন এখানে ছিল তখন 60 জুল ছিল, কিন্তু এই অবস্থানে, এটা নাম দিলাম এ অবস্থান, এটা ধরলাম বি অবস্থান, এই বি অবস্থানে তার স্থিতিশক্তি এবং গতিশক্তি কত হবে? তো স্থিতিশক্তি ইপি সমান সমান লিখতে পারি এম জি এইচ। আমি বস্তুর ভর আমাদেরকে বলে দিয়েছে না, বস্তুর ভর বলে দেয়নি। আচ্ছা, এম আমাকে জানতে হবে। অভিকর্ষজ ত্বরণ আমাদের জানা আছে 9.8, আর উচ্চতা কত উচ্চতায় নিয়ে গেছি আমি, 100 মিটার উচ্চতায়। আর সেখানে ওই এ অবস্থানে স্থিতিশক্তি কত, 60 জুল। তাহলে এক্ষেত্রে ভর আমাকে নির্ণয় করতে হবে, ভর সমান সমান 60 বাই 9.8 ইন্টু 100, এটা পেলাম।
3/50 45 3/49 কিলোগ্রাম। এটা পেলাম আমি ভর। তো লিখে দিই, আমি ভর পেয়েছি 3/49 কিলোগ্রাম। এবারে আমরা চলে আসি স্থিতি শক্তি নির্ণয়। বি অবস্থানে স্থিতি শক্তি কত হবে? mgh। আমি কি পেয়েছি? ভর পেয়েছি। কত পেয়েছি? 3/49। অভিকর্ষজ ত্বরণ কত আছে? 9.8। এবার উচ্চতাটা কত? উচ্চতা ভূমি থেকে যত উচ্চতায় উপরে থাকবে সেটাই হবে তার কি, সেখানে তার স্থিতি শক্তির মোট পরিমাণটা জানা যাবে। তাহলে কত মিটার নিচে এসে? 20 মিটার। টোটাল উচ্চতা ছিল 100 মিটার। তাহলে বি অবস্থান থেকে ভূমি অবধি উচ্চতা হচ্ছে 80 মিটার। তাহলে 80 গুণ করে দিলাম। এটি যদি আমি গুণ করে দিই, ভাগ করি, তাহলে কি পাবো? 49কে 3 ইন্টু নিচের 10 থাকলো 2 ইন্টু 8। একটু ভালো করে ক্যালকুলেশনটা তোমরা করে নিবে। 3 6 48 জুল। তাহলে বি অবস্থানে বা 20 মিটার নিচে আসার পরে তার স্থিতি শক্তি হলো 48 জুল। আচ্ছা, এইবার স্বাভাবিকভাবেই তোমাদের ভরের সংরক্ষণ সূত্রটা মনে আছে। আমি বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফল, যে মোট শক্তি, সেটা যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকবে। তাহলে এই অবস্থানে সর্বোচ্চ বা স্থির অবস্থান যখন ছিল, এই অবস্থানে স্থির অবস্থায় ছিল, এই অবস্থায় তাদের মোট শক্তি কত ছিল? ইপি কত ছিল? 60 জুল। 60 জুল। গতিশক্তি কত ছিল? 0। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত ছিল? 60 জুল বা ইকুয়ালস টু 60 জুল মোট যান্ত্রিক শক্তি। এবার বি অবস্থানে আসার পরে তার শক্তি কত হয়েছে? স্থির শক্তি কত হয়েছে? ইপি প্লাস ই কে ইকুয়ালস টু ই, বা ইপি কত হয়েছে? 48 জুল বের করলাম। তাহলে কাইনেটিক এনার্জি এবং মোট যান্ত্রিক শক্তি কত আমরা জানি? 60 জুল, বা ই কে কাইনেটিক এনার্জি 60 মাইনাস 48 12 জুল। তাহলে 20 মিটার নামার পরে ওই বস্তুটির গতিশক্তি হবে 12 জুল। ভালো করে দেখে নাও। এই ধরনের যতগুলো প্রবলেম আছে তোমরা বাড়িতে অনুশীলন করবে। যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে জানাবে যে কোন প্রবলেমটি তোমাদের করতে অসুবিধা হচ্ছে। এই বিষয়ে জানার থাকলে তোমরা সরাসরি যে কোনো প্রশ্ন করতে পারো, ইউটিউবে কমেন্ট করতে পারো যে কোন প্রবলেমটি তোমাদের সলভ হচ্ছে না। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।